কালো কুকুর, কালো কাক, ষাঁড়, মহিষ, এই চারটের মধ্যে আমি খুব অ্যাফ্লুয়েন্টলি পেয়েছি। কিছু কিছু সময় কিছু কিছু এন্টিটি, মানে যাদের কথা আপনি বলছেন যে এনার্জি, those are not human or also human, can sublime their মানে ওদের চেতনার উপরে ওভাররাইড করতে পারে কিছু সময়। যে হোয়াট ইজ টাইম লুপ, টাইম লুপে কিভাবে কাজ হয়? ভূত হচ্ছে বেসিক্যালি, আমরা ভূত মানে বাংলাতে বলে, ধরুন আপনারা কোথাও ঘুরতে গেছেন, পার্টিকুলারলি 72 ঘন্টা সময় লাগে যে কোনো কাউকে মুক্তি পাওয়ার। ধরুন কোথাও একটা ঘটনা ঘটেছিল, তার এনার্জি খুব হাই, এবারে আপনি ওখানে গিয়ে থাকবেন। প্রথম দিন আপনাকে সে মানে বিগতি করলে, ভয় দেখালো, আপনি ভয় পেলেন না, কিছু নেই। তৃতীয় দিনে থেকে তৃতীয় দিন আপনার একটা অদ্ভুত একটা বলুন একটা চাহিদা হলো যে আমার এই জিনিসটা খেতে হবে, যেটা আপনি কোনোদিন খেতেন না। এইটাই হচ্ছে তথাকথিত বা এই জিনিসটা করতে হবে। এবার ওখানে যে যে আপনাকে আটকাবে, আপনি তাকে শত্রু মনে করবেন, সেটা আপনার পরিবারের লোক হলেও। আমি যখন তাকিয়ে তোকে বলছি যে ওমা ঘরে তো ছিটকিনি লাগানো, তুই ঢুকলি কোথা থেকে, তুই কলিং বেল দিনটা ঢুকলি কোথা থেকে, আমার দিকে ঘাড় কাট করে তাকিয়ে হাসলো। আমি দেখলাম তুই হাসছিস, এবার আমার না ভয়ে আমি আমার গুরু নাম জাপ করলাম। তারপর আমি চোখটা এখন খুললাম, কিছু ছিল একটা সোফা ছিল, আগেকার দিনে যেরকম সোফাটা হতো ওরকম সোফার কর্নারে বসে খালি আমাকে দেখতো। এগুলো রাত্রেবেলা না নাকতলায় আমি যেখানে থাকতাম, যত কুকুর থাকতো না, আমি না ব্যালকনিতে থাকতাম। এদের নর্মাল ক্যারেক্টারটা আমি একটুখানি আজকের মতো এক্সপ্লেনেশন করে দিচ্ছি। প্রথমে এরা করবে বডি ডবল, তারপরে যে কোনো জায়গা চিড়ে বা কেটে বা আঁচড় দিয়ে মানুষকে ভয় পাওয়ানোর চেষ্টা করবে। একবার তার ঘুম ভাঙিয়ে ঘুমের মধ্যে যদি স্বপ্নের মধ্যে। হর হর মহাদেব, জয় মা ভগবতী। কেমন আছেন আপনারা? আমি জানি আপনারা ভীষণ ভালো আছেন। আপনাদের মধ্যে থাকা সমস্ত দেবত্ব শক্তিকে আমার প্রণাম। আপনাদের সবাইকে হ্যাপি দিওয়ালি। দিওয়ালি কেমন কাটলো আমাকে জানাবেন। একটা ছোট্ট আমি আপনাদের কাছ থেকে সরি চেয়ে নিতে চাইছি। কিছু পার্সোনাল রিজনের জন্য, কিছু প্র্যাকটিস, কিছু জিনিস যেটা আপনারা পরে জানতে পারবেন, সারপ্রাইজ। আমি রোজ ভিডিও আপলোড করতে পারছি না আপনাদের কাছে, আমি রোজ আপনাদের কোনো কন্টেন্ট দিতে পারছি না, একটু ইরেগুলার হয়ে যাচ্ছে, ক্ষমা করবেন। আফটার ডিসেম্বর সেটা আর হবে না। আমি একটু বিজি আছি বলে রোজ শ্যুট করতে পারছি না। যখন যেরকম শ্যুট করবো আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি জানি আপনারা দ্য নম্রতা শোয়ের এই নম্রতা দিকে আপনারা খুব ভালোবাসেন, আর বড়রা প্লিজ আমাকে আশীর্বাদ দেবেন। আর কিছু একটা ভালো করতে চলেছি, আপনাদের সকলকে সাথে চাই, পাশে চাই। আজকে আমি কিন্তু একা নই, আজকে আমার সাথে আছে আমারই কালিগ, আমার ফ্রেন্ড, অ্যান্ড আমরা একসাথে কাজ করি। এনার্জি জার্নি আমরা একসাথে শুরু করেছিলাম, এখনও একসাথে আছি। আমি নিজের ওনার মানে আমার এই ফ্রেন্ডের নলেজের কাছে আমি নিজেকে খুবই ছোট মনে করি। ওর থেকে অনেক কিছু জানার আছে। ওকে আমি সমুদ্র বলে মনে করি। ইটস মাই ওন মানে থিঙ্কিং যে ও সত্যিই সমুদ্র। ওর কাছে এমন এমন অনেক কিছু জানার আছে, সেটা এনার্জি বলুন, সেটা ব্রহ্মাণ্ড নিয়ে বলুন, সেটা টাইম লুপ বলুন, সেটা ভূত প্রেত, দৈত্য দানব, সাইকোলজি বলুন, ইচ অ্যান্ড এভরিথিং আমিও ওর থেকে শিখি। আজকে ও আছে আমাদের সাথে। আমি ওকে অনেক কষ্ট করে ধরে বেঁধে নিয়ে এসেছি, খুব বিজি মানুষ তো। চলুন আপনাকে আমি ইন্ট্রোডিউস করে দিচ্ছি। মিট মাই ফ্রেন্ড ইন্দ্র। আমার জন্য ইন্দ্র, আপনাদের জন্য ইন্দ্রনীল। নমস্কার, আমার নাম ইন্দ্রনীল। আমি এই এনার্জি নিয়ে আমার নিজস্ব পার্সোনাল ইয়েতে লাস্ট 4-5 বছর ধরে বিভিন্ন রকম পড়াশোনা, জ্ঞান এবং সেই হিসাবে আমার মতো করে বিশ্লেষণ আমি করি। সাধারণত আমি যে কোনো কারোর কোথাও বা কোনো পডকাস্টে এই সম্বন্ধে বিশেষ ইয়েতে বিস্তারিতভাবে যেতে চাই না, কিন্তু আজকে আমার বান্ধবী এবং অনেক পরিচিত, অনেক পুরনো ইয়ের জন্য আমি আজকে আপনাদের সাথে এই পডকাস্টে এসেছি। আমি আমার যতটুকু ধ্যান ধারণা, যতটুকু জিনিসগুলোর প্রতি মানে আমাদের যে শক্তিগুলো কি করে কাজ করে তার প্রতি যা যা আমার যতটুকু পড়াশোনা হয়েছে সেই সম্বন্ধে আমি কিছু নিজের বক্তব্য রাখবো। আমাদের একটা সুন্দর আলোচনার মধ্যে দিয়ে এই জিনিসটা আপনারা আশা করি মানে আনন্দিত হবেন এই জিনিসগুলো শুনে।
আমি আজকে না ইন্দ্র, আমি আজকে এটা বলতে চাই, তুমি তো অনেক সময় আমাকে বলো যে নম্রতা টাইম লুপ, আমার তোমার সাথে টাইম লুপ নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। ইন্দ্র, আমি চাই আমার দর্শকদের তুমি বলো যে হোয়াট ইজ টাইম লুপে কিভাবে কাজ হয়, একদম বেসিক থেকে বলো, যাতে আমার যারা অডিয়েন্স তাদের যাতে বুঝতে কিচ্ছু অসুবিধা না হয়, আর তারা বুঝতে পারে যে অ্যাকচুয়ালি টাইম লুপের ডেফিনেশনটা কি। কেননা অনেকেই টাইম লুপ নিয়ে কথা বলে, বাট আমি এখনো অব্দি আমাদের বাংলাতে কাউকে শুনিনি যে এইভাবে এটা এক্সপ্লেন করতে। তুমি মানে আমাকে এবং আমার দর্শকদের সুন্দরভাবে একটু টাইম লুপ নিয়ে বলো, যাতে ওনাদের বুঝতে খুব ইজি হয় আর ভীষণ ভালোভাবে ওনারা বুঝতে পারেন হোয়াট ইজ টাইম লুপ অ্যাকচুয়ালি। কোনো একটা ঘটনা, সে হঠাৎ করে কারোর মৃত্যুই হোক, কোনো যুদ্ধই হোক, সেই জায়গার মধ্যে তার শক্তিটাকে রেখে যায় সেটা হওয়ার পরে। এইবারে ব্রহ্মাণ্ডের শক্তির নিয়ম হিসাবে যখন কিছু কিছু ক্ষেত্রে গ্রহ এবং নক্ষত্রদের এনার্জি একই জায়গায় ওই অ্যালাইনমেন্টে আসে, তখন সেই জায়গার যেই ঘটনাটা ঘটে গিয়েছিল সেই ঘটনাটা পিকচারের মতো রিপিট হয়। মানে এক অর্থে সেটার এখন প্রেজেন্টে, মানে এখন 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 কোনো তার অস্তিত্ব নেই, কিন্তু সেইটা যে দেখছে বা যারা ওই সময় ওই জায়গায় সামনে উপস্থিত হবে তাদের কাছে এটা সত্য বলেই মনে হবে, কারণ তারা সেই যে শক্তিটা, যে ঘটনাটা ঘটেছিল তার ফিলিংসটা পুরোপুরি পাবে। তুমি যেটা বলতে চাইছো আমার দর্শক বন্ধুদের বোঝার জন্য, আমি বোঝার ক্ষেত্রে বলছি, সেটা যদি তুমি আরেকটু সোজাভাবে বলো তাহলে ওনাদের জন্য খুব। যেমন ধরুন আজকে আমরা যে এই ঘরে বসে তোমার সাথে আলোচনা করছি, এই ঘরে আমরা যখন থাকবো না তখনও যদি কেউ এই ঘরে বসে দেখার চেষ্টা করে বা শোনার চেষ্টা করে, এই যে কথাবার্তার যে এনার্জিটা আমাদের সারাউন্ডিংসে, মানে আমাদের আশেপাশে কেউ ক্ষেত্রতে এর অভাব বা অস্তিত্ব থেকে যায়। আচ্ছা, এইবারে যখন সূর্যচন্দ্র গ্রহ নক্ষত্র যখন এনার্জিগুলো একটা প্রপারলি অ্যালাইনমেন্ট হয়, সবসময় থাকছে না কিন্তু এই এনার্জিটা যখন একটা অ্যালাইনমেন্ট হয় তখন এটা সামনে পিকচারের মতো, এটা মানে এই ঘটনাটার একটা অংশ চলতে থাকবে। আচ্ছা, লোকে এটাকেই ধরে নিচ্ছে ভূত বলো, প্রেত বলো, প্রেত বাধা বলো, এই জায়গার জিনিসের এই এনার্জিটাই ডিস্টারবেন্স একটা তৈরি করে। কারেন্ট যারা থাকে তাদের সাথে অনেক সময় যদি এনার্জিটা প্রচন্ড স্ট্রং হয়, মানে ওই টাইম লুপে যদি চলে আসে এবং ঘটনাটা যদি খুবই মর্মান্তিক ঘটনা হয়, যেরকম যুদ্ধ হোক, আত্মহত্যা হোক, সেই জায়গাটাতে এত স্ট্রং হয়ে যায় এনার্জিটা, সেই জায়গায় যারা যারা থাকবে তাদের এনার্জি ফিল্ডেও বা অরিক ফিল্ডেও রিফ্লেকশন শুধু আসে না, তাদের অরাকেও ওটা প্রভাবিত করতে শুরু করে এক সময়। আচ্ছা, আমাদের যদি টাইম লুপ নিয়ে আমি যদি বলি ইন্দ্র, টাইম লুপ তো গুড আর ব্যাড দুটোকেই ভ্যারি করতে পারে। হ্যাঁ, দুটোকেই ভ্যারি। একটা টাইম লুপ হয় যেটা নর্মালি তোমার কারোর সঙ্গে ঘটনাটা বয়ে যাবে, ঘটনাটা সে ফিলও করবে, কিন্তু তাতে তার সাংসারিক জীবনে বা পারিবারিক জীবনে বা বাকি অর্থনৈতিক জীবনে তার ওটাতে কোনোই তার অসুবিধা হবে না। কিছু ক্ষেত্রে যেই ঘটনাগুলো তার সাথে মিলিত, মানে কোনো একটা মানুষ হয়তো কষ্ট পেয়ে মারা গেছে বা কিছু এমন একটা কাণ্ড করেছে তার আর্থিক কষ্টের জন্য, মানসিক কষ্টের জন্য, সেই টাইপের যখন কোনো মানুষের এনার্জি এই টাইম লুপে যখন ঘটিত হবে, তখন যদি যেই আরেকটা ব্যক্তি যার একইভাবে তার মানসিকভাবে সে বিধ্বস্ত হয়ে আছে, সে যদি এনার সামনে পড়ে যায়, তখনই এনার মানে এই যে পূর্বের ঘটনাটা এই বর্তমানের ঘটনাটাকে প্রভাবিত করতে হবে। আদারওয়াইজ এটা মানে ওটা তোমার সেম থিং, সেম এনার্জি, সেম সিচুয়েশন, সেম লুপ, দেন ইট উইল অ্যাট্রাক্ট। ওকে, মানে আমি যদি এখন মনে করি যে দেখো, আমি একটু বোঝার জন্য বলছি আর আমার দর্শকদের বোঝার ক্ষেত্রে বলছি, ধরো আমি যেমন এখানে বসে আছি, আজকে তুমি আর আমি একটা খুব ভালো কিছু ডিসকাশন করছি যে টাইম লুপ এনার্জি নিয়ে। আমি আমার এনার্জি ফিল্ডে আছি, এনার্জি ফিল্ড নিয়ে বলছি, আমরা এনার্জি নিয়ে কথা বলছি। ধরো আজ থেকে 35 বছর পর আমরা নেই,
অথচ আমাদের নেক্সট জেনারেশনের কেউ একজন বা হতেও পারে আমাদেরই বয়সের কেউ একজন সেম জিনিস আলোচনা করছে, সেম সিচুয়েশনে বসে, হয়তো এখানকার জিনিসগুলো একটু চেঞ্জ হতে পারে। তো তখন কি যদি টাইম লুপের সেই অ্যালাইনমেন্টটা থাকে তাহলে কি এই এনার্জিটা ওই সময় তখন কি কানেক্ট করতে পারে? তখন তারা এই এনার্জি মানে আমাদের কথোপকথনগুলো তারা রেকর্ডিং হিসাবে, মানে যদি মন এবং পুরো ধ্যানকে পুরো শান্ত করে তাহলে এই যে ইনফরমেশনটা অ্যাজ ইট ইজ হোয়ার ইট ইজ হয়তো এক্স্যাক্টলি 100% পাবে, 70 to 80% সে কি কথোপকথন হয়েছিল এবং তার কি জিস্ট সেটাকে সে রিট্রিভ করা যায়, যেটা সাধকেরা বছরের পর ধ্যান করে প্র্যাকটিস করে। ওকে, তার মানে আমরা ধরো আমি যেমন বলি যে কোনো একটা কাজের আগে ইন্দ্র, আমি যেমন ধরো আমরা কোনো একটা কাজ নিয়ে যখন ডিসকাস করি আমি বলি ইন্দ্র আমরা আফার্মেশন নিচ্ছি, তো সো আমরা অ্যানসেস্টারের কাছ থেকে আফার্মেশন নিই, বা কখনো আমরা গার্ডেন এঞ্জেলের কাছে আফার্মেশন নিই, কখনো আমি আমার মহাকালের থেকে আফার্মেশন নিই, বা কখনো আমি মানে আমি এটা যত ডে বাই ডে যাচ্ছে, দেখো মহাকালের এত মানে বিশ্ব ব্রহ্মাণ্ড ছেড়ে আমাকে আফার্মেশন দেওয়ার ইয়ে করছে না, বুঝেছো? কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে তখন অবভিয়াসলি আশেপাশে কোনো একজন ব্যক্তি বা কোনো একটা এনার্জি যে আমারই মতো প্র্যাকটিস করতেন বা হয়তো সে তার থেকে অনেক ঊর্ধ্বে রয়েছে, তখন তার মধ্যে যদি সেই জ্ঞানটা থাকে তখন কি সে আমাকে সেই জ্ঞানটা টাইম লুপের ইয়েতে কি সে দিতে পারে, যদি সময় স্থান কাল পাত্র একই জায়গাটা কানেক্ট হয় তখন। আচ্ছা, নয়তো না, কারণ মৃত্যুর পরে তাহলে এনার্জিটা কিছু স্পেসিফিক লোকেশন হিসাবে মুভ করে। আচ্ছা, নট এক্স্যাক্টলি একদম কন্টিনিউয়াসলি মুভমেন্ট হয়, ওটা ঠিক মানে যেরকম আলো ছায়ার মুভমেন্ট হয়, কেটে মুভমেন্টটা হয়। আচ্ছা, যেরকম কোনো সাধক, যেরকম বড় সাধক যারা আগে কি করতো, যেখানে লোকে আত্মহত্যা করে তারা গিয়ে বসে গিয়ে 30 বছর আগে আত্মহত্যা করছে, কি ঘটনা ঘটছিল পুরো রান করাতো, সেইগুলোর সাথে কমিউনিকেট করতো, চাইলে তারা রিলিজও করার চেষ্টা করতো, যে যেই এনার্জি বা যেই কারণের জন্য সেখানে ঘটনাটা স্টাক হয়ে আছে, সাথে যে সেটা মানে যেই এনার্জিটা কোনো কারণে ভুলভ্রান্তি করে ফেলছে সে যাতে মুভ অন হয়, প্রেত জনি থেকে বেরিয়ে নর্মাল জনিতে আসতে পারে বা অন্য রিভার্স সাইকুলেশনে চলে যেতে পারে। এই যে তুমি বললে যে কেউ যদি কোথাও সুইসাইডাল হয়ে ধরো অনেক বছর আগে একটা এনার্জি স্টাক হয়ে যায়, আমরা বুঝতে পারি যে বাড়ির প্রসপারিটি আছে, বাড়িতে অশান্তি হচ্ছে, মানে এরকম এনার্জি থাকলে বাচ্চাদের অসুস্থ হয়, মিসক্যারেজ হয়, তখন এটা আমরা টাইম লুপে গিয়ে দেখি এটা কি হয়েছে, যদি বুঝতে পারি এনার্জির প্রবলেম হচ্ছে কিভাবে রিলিজ হবে ওটা আমরা করি। তাহলে তো এটা বলা যেতেই পারে যখন আমরা দেখি কোনো বাড়িতে প্রচণ্ড পরিমাণে কোনো প্রবলেম হচ্ছে, বা আমরা যদি বুঝতে পারি কোনো এনার্জি কোথাও স্টাক রয়েছে, বা কোনো এনার্জি মানে আমি আমাদের অ্যাকচুয়ালি আপনাদের বোঝানোর ক্ষেত্রে বলি আমরা ভূত প্রেতকে এনার্জি বলি, অ্যান্ড আমাদের জন্য ভূত প্রেত মানেই হচ্ছে এনার্জি। তো সো আপনাদের সুবিধার্থে এটা আমি এক্সপ্লেন করে দিলাম, আমি ভূতই বলছি। মানে ধরো আমরা যেমন বলি আমার বাড়ি মানে কারোর একটা বাড়িতে সো আমাদের কত কেসেস থাকে যে ভূত রয়েছে, তো তাহলে তো আমরা সেই সিচুয়েশনে দাঁড়িয়ে যারা যারা মেডিটেশনে খুব ভালো, তাহলে তো খুব ইজি হয় আমাদের জন্য কাজটা। আমরা যদি সেই স্থানে বসে একটু যদি ব্যাকে গিয়ে মেডিটেশন ওয়াইজ আমরা যদি দেখে নিই যে সেই জায়গাটায় কি স্টাক হয়ে রয়েছে, কেন স্টাক হয়ে রয়েছে, তাহলে তো আমার মনে হয় যে আমরা রিলিফ আরো ভালো দিতে পারবো। রিলিফ ভালো তো দিতে পারবো, কিন্তু তার আগে যেটা এখানে যেটা হচ্ছে, যেই টাইপের এনার্জিটা আছে এনার্জিটাকে হালকা করে আগে স্ক্যান করে নেওয়া দরকার। মানে এনার্জি ইরিটেশন লেভেল যদি খুব হাই থাকে ও কাউন্টার অ্যাটাকে আসবে। হ্যাঁ, ও যেতে দেবে না, ও কাউন্টার অ্যাটাকে আসবে, ও রিসিভ করতে দেবে না 100%। দেখো আমার মনে হয় আমি যতটুকু মনে করি, ধরো সো অ্যান্ড সো কেউ একটা আমাকে সে ধরো মারা গেল কোনো একটা, আর বেশি করে আমার মনে হয় এনার্জি যখন ইরিটেশনে থাকে তার মানে সেই এনার্জিটা খুব দুঃখ পেয়ে, মানে কোনো মানুষ যদি খুব দুঃখ পেয়ে ধরো সুইসাইড হলো বা কিছু একটা হলো, সুইসাইড তো খুশি থেকে লোকে করে না, আর একটা ক্ষেত্রে হয় যখন মানুষ কোনো ব্যাড এনার্জির ইয়েতে পড়ে যায়, আর কিছু মানে ডাইমেনশনের কিছু টাইম আছে দ্যাট যে খুব খারাপ টাইম, ওই সময়টায় কিছু এন্টিটিস যারা আমাদের ঊর্জা বেসিক্যালি এইটা যদি ইংরেজি বা বাংলার যদি কথোপকথন হয়, এটাকে যেটা আমি অন্য সব গ্রন্থ ঘেটে যেটা পেয়েছি এটাকে বলে হচ্ছে চুম্বকীয় ক্ষেত্র লেন্সিং। মানে কোন চুম্বকীয় ক্ষেত্র বা এনার্জি লেভেল কি হিসাবে আছে, পূর্ণিমা, অমাবস্যা, পৃথিবী রোটেশন, তার উপরে একটা লেন্সিং হয়।
ওই লেন্সিংয়ে ওটা ক্যাপচার হয়। ওকে, এই লেন্সিংটাকে রিলিজ করতে হবে। আচ্ছা, হ্যাঁ, সেটা মানে এই জন্যই কিছু কিছু ক্ষেত্র পূর্ণিমাতে হয়, কিছু কিছু ক্ষেত্রে অমাবস্যাতে হয়, কিছু কিছু শনিবার হয়। হ্যাঁ, অ্যালাইনমেন্টটা যেই সময় এনার্জিটা ট্র্যাপড হয়েছিল সেম অ্যালাইনমেন্ট থেকে ওটাকে ব্রেক করতে হবে। এক্স্যাক্টলি। মানে দেখো, আমি যেটা বললাম যে স্টাবার্ন এনার্জি, আমরা যাকে বলি স্টাবার্ন, মানে ভূতের রাগ বেশি, মানে সব থেকে ভয়ঙ্কর যদি কোনো এন্টিটি হয় সেটা হচ্ছে যারা রিভেঞ্জফুল হয়, মানে কিছু মারা গেছে। এরকম এন্টিটিও আছে যারা ভূত প্রেত নয়, তারা অনেক বছর ধরে বা অনেক কারণ, মানে তাদের মানে আদিম সৃষ্টি যখন মানুষ সৃষ্টি হয় না তার আগে থেকে সেই এনার্জি ফর্মে আছে। সেই জায়গায় কেউ গিয়ে বাড়ি করে ফেললো অজান্তে, সেখানে কিছু তার পজিশন রেখে দিল, তখন সে ডিস্টার্ব ফিল করে, তখন সে কাউন্টার চ্যালেঞ্জ করতে হচ্ছে। হ্যাঁ, মানে তখন তো টাইম লুপে গিয়ে মানে সেই জিনিসগুলোর প্রসেস অনেক বেশি টাফ। এবং এই জিনিসগুলো যেগুলো মানে খুবই ওল্ড এন্টিটিস, এরা চট করে যেতেও চায় না, কারণ তাদের এখানে থাকা কয়েক হাজার বছর হয়ে গেছে, বা কয়েক 50,000 বছর হতে পারে, এরকম এনার্জি আছে যেগুলো মানুষই নয় বা জীবনে কোনোদিন মানুষ হিসেবে জন্ম নেয়। সেইগুলোকে রিপ্লেস করা খুবই টাফ হয়ে যায়। মানে তারা রিপ্লেস করাটা মানে কি, মানে লিটারেলি হ্যাঁ, তারা একদম মানে আপফ্রন্ট লড়ে যাবে। আর যেহেতু তারা এনার্জি ফর্মে, আর যেহেতু তারা এত বছরের পর বছর ধরে আছে, তারা মানুষের থেকে প্রাকৃতিক যে নিয়মগুলো তারা এত ভালো করে জানে যে মানুষকে কাউন্টার চ্যালেঞ্জে ফেলে দেবে, যে মানুষের যা যা তথাকথিত তন্ত্র মন্ত্র যন্ত্র যা যা আছে তার কাউন্টারে ওরা করতে শুরু। দেখো, আমি বলি টাইম লুপ নিয়ে আমি একটা ছোট্ট ঘটনা বলি, যেটা আমার সাথেই ঘটেছে, আমাদের দর্শকদেরও আজকে শেয়ার করছি প্রথমবার। কোনো একটা সিচুয়েশন দেখবে আমাদের লাইফে অনেক বারবার করে ঘটে, 2-3বার রিপিট হয়ে যায়। ওটা গুড ওয়েতেও হতে পারে, ব্যাড ওয়েতেও হতে পারে। যেমন আমার ছোটবেলায় আমি মানে কুকুরকে আমি খুব ভয় পাই। এবার আমি এটা আজকে রিলেট করলাম, মানে এখানে বসে বসে আমার মনে হলো এটিকে আমার লাইফের জন্য কি টাইম লুপ। আমায় একই রকম ভাবে একই ইয়েতে 3বার কুকুর কামড়েছে। হয়তো আমার জায়গাটা আলাদা, পজিশন নেয়, মানে কুকুরটা ওইভাবেই বুকের উপর দাঁড়িয়ে ওইভাবেই আমার একবার মাথায় কামড়ে দিয়েছিল, একবার আমার হাতে কামড়েছে, আর আরেকবারও আমার হাতে কামড়েছে। মানে আমি ওই সেম সিচুয়েশন, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, কুকুরটা এলো আমার বুকের মধ্যে পাড়া দিল, মাথায় কামড়ে দিল। ছোটবেলায়, একদম ছোটবেলায়, তখন আমার 7-8 বছর বয়স। একদম আমি পড়ে, মানে আমি নিচে পড়ে গেছিলাম, এরকম করে বুকের মধ্যে দাঁড়িয়ে এখানে কামড়ে দিল। 2টো দাঁত আমার এখানে লেগে গিয়েছিল, এখন হয়তো দাঁতগুলো একটু চলে গেছে। তারপর কিছু বছর পরে আমি যখন কলেজে যাচ্ছি, এরকম একটা কোথায় সেম কালো কুকুর, মানে সাদা কালো, এরকম কালোটা ম্যাক্সিমাম। তারপর সেম আমি কলেজে ঢুকছি আর আমি আমার একটু আছে একটু ভয়। এবার কুকুরটাকে দেখে আমি আর একটু ভয় পেয়ে গেছি। যেই ভয় পেলাম ওর সোজা আসলাম, বুকে একটা পাড়া দিলাম, আমি ওর সেম পজিশনে আমি পড়লাম, আমার হাতে কামড়ে দিয়ে চলে গেল। তারপর আমি অনেক বছর পরে এই তোমার পল্লীশ্রীর ওখানে যখন আমি থাকছিলাম, তখন সেম আমি গেলাম, কুকুরটা সুসু করলো, কিচ্ছু হলো না, সেম পজিশনে আসলো, আমার বুকে পাড়া দিল। এবার ও আমার মাথায় কামড়াতে গেছে না কোথায়, আমি হাতটা এরকম করেছি, আবার হাতে কামড়ে নিল। মানে আমার মনে হয় যে এই যে ভয় বা প্রথমবার কামড়ের পর ওই এনার্জির ব্যাপারটাকে বোধহয় কখন হয়েছিল, সকালে না রাতে? আমার প্রথমবার যখন কামড়েছিল ওটা দুপুর টাইম, আমি খেলছিলাম বাচ্চাদের সাথে। তো আমার মনে হয় ওই দ্বিতীয় আর তৃতীয়বার দুটোরই দুপুরবেলা, মানে ওই এনার্জি লুপেই ওটা রিপিট হয়েছে। শুধু এনার্জি লুপে না, এখানে এরকমও আছে যেরকম কিছু প্রাণীর মধ্যে, এটা পসিবিলিটি, আমি ওয়ান অফ দ্য পসিবিলিটির কথা বলছি। আচ্ছা, কালো কুকুর, কালো কাক, ষাঁড়, মহিষ, এই 4টের মধ্যে আমি খুব অ্যাফ্লুয়েন্টলি পেয়েছি। আচ্ছা, কিছু কিছু সময় কিছু কিছু এন্টিটি, মানে যাদের কথা আমি বলি যে এনার্জি, those are not human or also human, can sublime their মানে ওদের চেতনার উপরে ওভাররাইড করতে পারে কিছু সময়ের জন্য। কিছু সময়ের জন্য সে ওটা করে, ওখানে কিন্তু সে স্টে করবে না প্রাণীটার মধ্যে, কিন্তু কিছু সময়ের জন্য সে স্টে করতে পারে। এর কারণ হচ্ছে প্রতিটা প্রাণীর একটা আলাদা আলাদা ইন্টেলিজেন্স লেভেল আছে। যেরকম কাকের ইন্টেলিজেন্স লেভেল হচ্ছে 7 বছর, কুকুরের হচ্ছে 13 বছর। প্রতিটা যার যে ইন্টেলিজেন্স লেভেল, যেই আত্মা বা যেই এন্টিটিটা ভর করবে, তারও ইন্টেলিজেন্স ওই 13 ইয়ার্স চাইল্ডের মতনই হবে।
বা 7 ইয়ার স্টাইলের মতো ম্যাচ করবে না, আসবে। এবং এই যে আমরা এই জন্যই আমাদের পিতৃপুরুষকে যে খাওয়ার যে কাকের মাধ্যমে দিই, তার একটা কারণ এটাই যে পিতৃপুরুষের যখন সে বডি ছেড়ে চলে যায় তার মোটামুটি 2টো চক্র জাগৃত থাকে। একটা হচ্ছে তার হৃদয় চক্র আর তার সহস্র চক্র। সেই জন্য মৃতদেহ মৃত যে কোনো মানুষ তার ইমোশন কন্ট্রোলে থাকে না। এবার সে এক্সট্রিম ভালো বিহেভিয়ার করবে, নাহলে এক্সট্রিম খারাপ বিহেভিয়ার করবে, সে কোনো মিডিয়াম বিহেভিয়ার করবে না। এই ক্ষেত্রে তুমি কি বলবে, মানে আমার এটা কি, এইটা আমার যেটা প্যারালাল রিপিট, যখন তুমি বললে যে কালো কুকুরেই কামড়েছিল, আমার মনে হচ্ছে এরকম কেউ একদম তোমাকে অন্য ডাইমেনশন থেকে কিছু একটা মানে তোমাকে কাছে এটাকে কি বলবো মেটাফোর, আমরা সাইকোলজিতে এটা বলি মেটাফোর, তোমাকে একটা হিন্ট দেওয়ার চেষ্টা করছিল যে তোমাকে কিছু একটা করতে হবে একটা জিনিসে। এটা আমার পার্সোনাল, আমি তো বুঝতে পারিনি, আমাকে 3বারই কামড়ে দিয়েছে, চলে গেছে। না না, এবার সিচুয়েশন গুলো তুমি অ্যাট্রাক্ট করেছো এই জন্য যে তুমি প্রতিবার পড়ে গেছো বুকের উপরে লাগলে মাথায় কামড়েছে। দেখো সিচুয়েশন গুলো একই, তুমি ওটা অ্যাট্রাক্ট করেছো, কিন্তু ও একটা মেসেজ দেওয়ার জন্য এসেছিল, হতে পারে। আমার মনে হয় আমি কুকুর দেখলেই আমার মনে হয় যে আমি আমার ইয়ে হয়ে যাবে, মানে কুকুর দেখলেই মনে হয় কামড়ে দেবে, সেটাও হতে পারে আমার ম্যানিফেস্টেশন, বা সেটা হতে পারে কোইন্সিডেন্ট। আমি তো লাফালাফি শুরু করে কুকুর দেখলে, না আগে আমারও কুকুর দেখলে, আমাকে অনেক ছোটবেলায় কুকুর কামড়েছে, তারপর কুকুর দেখলে না আমি এখন পরে এখন আর হয় না, শুরু করে দিই। আমি এখন একদম নিজেকে মানে বুঝে নিয়েছি কি করে কাট করতে হবে। একবার এনার্জির সাথে ইন্টারাকশন করে নিয়ে ওই সিচুয়েশনটাকে ফেস করে নিলে পরে ওটা কেটে যায়। আচ্ছা ইন্দ্র, আমি টাইম লুপ নিয়ে আরেকটু বলতে চাই, আমার দর্শকদের ক্ষেত্রে এই কথাটা আমি বলবো। আপনাদের যদি কোনো পেইন, মানে কোনো একটা অনেক বছরের পেইন থাকে যেটা আপনারা রিলিজ করতে পারছেন না, এটা একদিনে হবে না। টাইম লুপ যে কনসেপ্টটা, এটাতে গিয়ে কিন্তু আমরা যে কোনো হেভি থেকে হেভি পেইন আমরা রিলিজ করতে পারি, আমাদের সেই সিচুয়েশনটাকে ডিলিট করতে পারি, সেই সিচুয়েশনে দাঁড়িয়ে আমরা তখন যে আনসারটা দিতে পারিনি সেই আনসারটা দিতে পারি। কিন্তু এই জিনিসটা করতে গেলে মেডিটেশন মাস্ট। আমরা যখন মেডিটেশন করি তখন আমরা যেমন আমরা পাস্ট লাইফে যদি যেতে পারি, পাস্ট লাইফটাও কিন্তু টাইম ট্রাভেলই, আমরা সেটা পেছন দিকে যাচ্ছি। আমরা টাইম লুপেও কিন্তু আমরা মেডিটেশনের মাধ্যমে আমরা টাইম লুপে গিয়েও আমাদের সেই ওটাকে রিটিউন করতে পারি। যেই জিনিসটা আমাদের ঘটেছে সেটা আমরা ডিলিট করে আমাদের প্রেজেন্টে এসে আমরা রিটিউন করতে পারি। এই কথাগুলো অনেকটাই হেভি কথা। তো সো মেডিটেশন ক্যান ডু এনিথিং। আমরা মেডিটেশনের মাধ্যমে যেমন পাস্ট লাইফে যেতে পারি, আমরা মেডিটেশনের মাধ্যমে যেমন আমরা ফিউচারও দেখতে পারি। আমরা বলি ফিউচার ইজ ভেরি আনসার্টেন, ইয়েস ফিউচার ইজ ভেরি আনসার্টেন, বাট আমরা একটা ভাইব্রেশন পেতে পারি, বা আমাদের কাছে একটা অনেক সময় দেখবেন এরকম চলে আসে যে একটা কিছু জিনিস আমাদের সামনে এসছে বা আমরা স্বপ্ন দেখেছি সেটা ফিউচারে গিয়ে হচ্ছে। তো সো এগুলো সবই টাইম লুপের আশেপাশ থেকেই হয়, আর অনেক এগুলো ম্যাক্সিমাম টাইম লুপই। তো সো এটাগুলোর জন্য যদি আপনারা খুব ভালো করে মেডিটেশন প্র্যাকটিস করেন, অনেক কিছু জন্য আপনাদের অ্যাস্ট্রোলজার, নিউমরোলজিস্ট, অ্যাস্ট্রোলজার, আপনার ট্যারো কার্ড রিডার বা আমাদের মতো এনার্জি কনসালটেন্টের কোনো দরকার পড়বে না, আপনারা নিজেরাই করতে পারবেন, নিজেরা করবেন। আচ্ছা ইন্দ্র, মানে খুব মজার কথা দেখো, মানে যতটা আমরা সহজভাবে টাইম লুপটাকে বলছি, বাট আমরা যখন কাজ করি তখন এটা খুব বেশি পেইনফুল, মানে খুব বেশি মানে মাথা ভারী হয়ে যায়। মানে বুঝতে পারছো আমরা কিভাবে রিলিজ করি। দেখো আমি একটা কথা দর্শকদের আবার বলতে চাই, আমরা যারা ধ্যান করি, আমরা ধ্যানের মাধ্যমে কি অনেক কিছু করতে পারি। যে কোনো সিচুয়েশন, ধরো আমার 3 দিন আগে কিছু একটা হয়েছে, ওটাও টাইম লুপের মধ্যেই আসছে। আমরা ধরো কোন একটা এমন সিচুয়েশন হয়েছে যে সিচুয়েশনটাতে আমি সেটাকে অ্যাকসেপ্ট করতে পারছি না, কিন্তু ওটাকে তো আমি টাইম লুপে গিয়ে রিটিউন করতে পারি। আমি সেইখানে গিয়ে সেটা যদি এখনকার টাইমের সাথে অ্যালাইন করে রিটিউন করে সেই জিনিসটা এখন সেই মানুষটার সাথে হবে, মানে এখন সেই মানুষটার শুধু হবে না, ভবিষ্যতে সেই মানুষটার সাথে যখন দেখা হবে তো যেই মানে টিউনিংটা হয়ে গেল সেটার উপর ডমিনেশনও থাকবে। একদম একদম, মানে এটা না শুনতে আপনাদের যতটা মজার লাগছে, বাট এটা হয়ে থাকে, এগুলো হয়, মানে আমাদের অনেক ক্ষেত্রে অনেক কিছু রিলিজ করার জন্য টাইম লুপে গিয়ে করতে হয়। আপনারা কেউ বাড়িতে এটা আবার প্র্যাকটিস করতে থাকবেন না যে অনেকেই আছে আমাকে থাপ্পড় মেরেছে, ধ্যানে বসে থাপ্পড় মারি, তারপর না হলো না আমরা কি হলো না, তো এরকম না, অনেক কিছু প্রসেস থাকে। তার আগে অনেকবার আমাদের নিজেদের রিলিজ করতে হয়, আমাদের যা
কি বলবো, গ্রাউন্ডিং থাকে করতে হয়, ভালোভাবে আমাদের মেডিটেশন করতে হয়, দেন অনেক কিছু প্রসেস সিম্বল থাকে, তারপর আমরা এগুলো করি। বা কেউ যদি সত্যি মেডিটেশন করে আর ভীষণ ভালোভাবে মেডিটেশন করে, দে ক্যান ডু এনিথিং। চলুন আজকে এবার টাইম লুপটা মোটামুটি আপনাদের বোঝাতে পেরেছি। এইবার আমরা ঢুকে পড়ছি। আমি ওকে পাওয়া মানেই হচ্ছে আমি একটু ভূত প্রেত নিয়ে গল্প করতে ভালোবাসি। বাঙালি দেখুন প্লিজ, বেসিক্যালি উই আর বেঙ্গলি। আমরা মাছ মাংস খেতে ভালোবাসি, আমরা ভূতের গল্প শুনতে ভালোবাসি। বৃষ্টির রাতে লাইট অফ করে আমরা দাদু ঠাকুমার কাছে ভূতের গল্প শুনেই বড় হয়েছি। তো সো বাঙালি মানেই হচ্ছে বড় হই, পুরি হই, যেই ফিল্ডেই থাকে না কেন। মানে আমার কাছে তখন ভূত প্রেতটা মানে এনার্জিটা খুবই ইজি ব্যাপার, বাট শুনতে ভালো লাগে। আজকে আরো অনেক অনেক তথ্য আছে। ইন্দ্র শুরু করে ফেলো তোমার এনার্জি, মানে ভূত প্রেত নিয়ে বলা। এনার্জির অনেক রকম স্তর হয়, প্রতিটা স্তরে পৃথিবীর 2 কিলোমিটারের মধ্যে। তো ভূত হচ্ছে বেসিক্যালি আমরা ভূত মানে বাংলাতে যা বোঝায় পাস্ট, যে কোনো এনার্জি পাস্টে যেটা ঘটিত হয়েছে সেটা ট্র্যাপড হয়ে আছে বা রিলিজ হয়ে গেছে, কিন্তু তার কিছুটা তার ইমপ্রেশন এখানে থেকে গেছে। তো সেই হচ্ছে ভূত। এবং এইটা যেখানে স্ট্রং হয় সেখানে ডিস্টারবেন্স খুব বেশি হয়, এবং যারা ওইখানে ট্র্যাপ থাকে তারা তাদের চিন্তাধারা অনুযায়ী মানুষকে বেছে বেছে ট্র্যাপ মানে তাকেও ওই একই জিনিসটা বা ওই ফিলিংসটা নেওয়ার তারা চেষ্টা করে। মানে এইখানে আমি পজিটিভ নেগেটিভ বলে আমি যতদূর ইয়ে করেছি, আমার কাছে পজিটিভ নেগেটিভ সে তার মতো করেই টানছে। এবার তার ক্ষেত্রে ওইটা দরকার। এইবারে ধরুন আপনার সাথে কারো লড়াই হচ্ছে, তো আপনি যার সাথে ম্যাচ করছেন বা যার সাথে খেলছেন সেও তো জিততে চাইবে। এবার সেখানে যদি বলেন ও কেন জিতছে, সেটা তো না, সে তার মতো সেও তো জিততে চাইছে, আপনি আপনার মতো জিততে চাইছেন। এই যে লোকে বলে না ভূতে ধরেছে, এই ব্যাপারটা ভূতে ধরার ব্যাপারটা আমরা যেটাকে বলি এনার্জি প্রজেকশন। এইটা কি হয়, ধরুন আপনারা কোথাও ঘুরতে গেছেন, পার্টিকুলারলি 72 ঘন্টা সময় লাগে যে কোনো কাউকে পুরোপুরি কন্ট্রোল নিতে বা পার্শিয়াল কন্ট্রোল নিতে। কি হয় যে কোনো মানুষের কোনো একটা জিনিস খাওয়ার ইচ্ছা প্রচুর পরিমাণে আছে, কিন্তু সে কোনো কারণে খেতে পারছে না। এবার সে কোথাও একটা ঘুরতে গেছে, সেখানে সেই জিনিসটারও খাওয়ার ইচ্ছা প্রচুর পরিমাণে আছে, তোর মিষ্টি বা মাংস বা এনিথিং হতে পারে। তখন সে এর থ্রু দিয়ে তার ফিলিংসটা নেওয়ার চেষ্টা করে। কারণ যখন একটা জিনিস বডির বাইরে বেরিয়ে যায়, তার কিন্তু বডি ছাড়া কোনো ফিলিংস হয় না। যে কোনো বডি ছাড়া আপনি যাই করুন যাই যান, তার কোনো ফিলিংস পাবেন। আপনি অনুভূতি পাবেন, মন খুশি হবে, কিন্তু ফিলিংস পাবেন। সে তখন তার বডির ফিলিংস নিতে পারে, কারণ এরা খুব সূক্ষ্ম দেহ, এর জন্য সূক্ষ্ম দেহ বারবার বলা। কিন্তু আমাকে একটা কথা বলো, যে এইভাবে তো ভূতে মানে আমাকে মানে ম্যাক্সিমাম ভূতে ধরার ব্যাপারটা মিথ্যে থাকে, বাট আমার মধ্যে যদি কোনো এনার্জি প্রজেকশন হয়, তাহলে আমার অরা, আমার বডি টেম্পারেচার, আমার অ্যালাইনমেন্টে থাকতে হবে, তার সাথে মিলতে হবে, সেই ফ্রিকোয়েন্সিতে না হলে তো সে আমার বডিতে ঢুকতে পারবে। কিন্তু ঢুকতে পারবে, কিন্তু পার্শিয়াল ছোট ছোট ফিলিংস নিতে পারবে না, ফিলিংস নিতে পারবে না, ঢুকে যে এবার ঢোকার ক্ষেত্রে কি হয়, ঢোকার ক্ষেত্রে যা হয়, ধরুন কোথাও একটা ঘটনা ঘটেছিল, তার এনার্জি খুব হাই। এবার আপনি ওখানে গিয়ে থাকলেন, প্রথম দিন আপনাকে সে মানে বিগতি করলো, ভয় দেখালো, আপনি ভয় পেলেন না, কিছু নেই। তৃতীয় দিনে থেকে গেলেন, তৃতীয় দিন আপনার একটা অদ্ভুত একটা বলুন একটা চাহিদা হলো যে আমার এই জিনিসটা খেতে হবে, যেটা আপনি কোনোদিন খেতেন না। এইটাই হচ্ছে তথাগত বা এই জিনিসটা করতে হবে। এবার ওখানে যে আপনাকে আটকাবে, আপনি তাকে শত্রু মনে করবেন, সেটা আপনার পরিবারের লোক হলেও আপনি তার সাথে অ্যালাইনমেন্টের সবসময় এই জন্য লাগে না, কারণ যেই এনার্জিটা যেখানে বেশি দিন ধরে স্টে আছে, তার ক্ষেত্রে যদি আপনি তার জায়গায় গিয়ে থাকেন, তার অ্যালাইনমেন্ট এটা অনেকটা ব্যাপারটা কি, ধরুন ঘরের মালিক সেই যে ভাড়াটে হিসাবে ঢুকবে, আলটিমেট মালিকের কন্ট্রোলের উপরে। ওকে ওকে, মানে আমাকে পজেস্ট করতে পারে, আমি যদি তার জায়গায় গিয়ে যদি আপনি মানে হিরোগিরি দেখান বা চেষ্টা করেন যে আমি ওকে ডমিনেট করবো। না, ডমিনেট আমি জানি না, আমি জানি না এখানে কিছু একটা আছে, কিন্তু সে প্রথমে জানাবে, আপনি যদি আপনার যদি ফিলিংস ইয়ে থাকে, আপনি বুঝতেও পারবেন যে এনার্জি এখানে ঠিক নেই। হয়তো আপনি একদম অ্যাকুরেটলি বুঝতে পারবেন না,
কিন্তু সেখানে মানে এই দুনিয়াগুলো ঠিক কীভাবে ডেসক্রিপশন হয়, আমার যতদূর পার্সোনাল এক্সপিরিয়েন্স বা যতদূর আমার পড়াশোনাতে, এই দুনিয়াতে ডেন্সিটিটা খুব বেশি হয়ে যায়। মানে যে জায়গাটা দেখবেন সেই জায়গা দেখবেন যে হাওয়া যে চলছে বা হাওয়ার এমন একটা গুমোট ভাব পাবেন আপনি, বুঝতে পারবেন এখানে। কারণ এটা যেরকম যেই জায়গাগুলোতে এরা নর্মালি বসবাস করতে পছন্দ করে, সেই জায়গাগুলো যে কোনো রুমের কর্নার, অন্ধকার জায়গা, একটুখানি স্যাঁতস্যাঁতে জায়গা যেখানে ক্র্যাক হয়ে গেছে, সেখানে এগুলো মাইক্রো ফ্রিকোয়েন্সি খুবই ক্ষুদ্র আকারে থাকে। ওরা ওই জায়গাটা স্ট্যাগনেন্ট যত থাকবে তত ওদের ওটা বেশি ভাল লাগে, ওদের ওইখানে ওই এনার্জিটাকে স্টোর করে রাখে। কারণ আলটিমেটলি এই বিষয়ে আমার একটা নিজস্ব তথ্য আছে, ড্যাম্পনেস একটা বড়সড় ফ্যাক্টর। কারণ ব্রহ্মাণ্ডে যত এনার্জি আছে, যেহেতু বিষ্ণুকে আমরা জলের রূপ ধরি, যত এনার্জি ইনক্লুডিং আমাদের যে পারলৌকিক ক্রিয়া আছে তার মধ্যে জলের অতিরিক্ত প্রাধান্য আমি পেয়েছি। এবং যে কোনো দুনিয়ার যে কোনো সভ্যতার জলের প্রাধান্য আমি এই জন্য পেয়েছি, যে কোনো জলের মধ্যে এনার্জি যে ফ্রিকোয়েন্সিটা খুব ইজিলি ট্র্যাপড হয়ে থাকতে পারে এবং সেটা রিপ্রসেসিংটা হতে পারে। এই জন্য ড্যাম্পনেস ইজ ভেরি অ্যাট্রাকটিভ ফর মাইক্রো ফ্রিকোয়েন্সি, মানে যারা অতি হালকা ঘনত্বের মধ্যে বসবাস করে তাদের এনার্জিটা যে কোনো ড্যাম্প জায়গা বা যে কোনো স্থির জায়গায় থাকতে বিশেষভাবে পছন্দ করে। মানে প্রজেকশন তো মানে আমারই হয়েছে। মানে একটা ছোট স্টোরি বলি আপনাদের। আমি অনেক বছর আগে, তখন আমি অনেকটাই ছোট, আমি পজেস্ট হয়ে গেছিলাম। মানে খুব বাজেভাবে নাকতলার একটা ইয়ে রয়েছে, আপনার যারা নাকতলায় থাকে তারা জানবেন যে দুদিক থেকে বেরোনো যায় মেট্রো। একটা হচ্ছে ফ্রন্ট গেট, একটা হচ্ছে পেছনের দিকটা একটু গাছপালা, ওই একটু একটা নিচে একটা ড্রেন রয়েছে, সেই ড্রেনের পাশ থেকে আসতে হয়। মানে একটা ড্রেন না খাল বলে ওটাকে, খালের পাশ থেকে আসতে হয়। এখন তো অনেক চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আজ থেকে 7-8 বছর আগে ওই জায়গাটা অতটা ওরকম ছিল না। আমি যখন আসছিলাম, আমার একটা ওখানে একটা নারকেল গাছ মতো, না একটা খেজুর গাছ না নারকেল গাছ, আমার ঠিক মনে নেই। আমি যখন ওটা ক্রস করলাম তারপরেই আমার একটু হালকা করে একটু প্রবলেম হয়েছিল। মানে হালকা করে মানে কি, মানে একটু শরীরটা একটু কেমন একটা অদ্ভুত। এখন আমি বলবো যে আমার একটু রাত্রে আমি আমার বন্ধুর বাড়ি থেকে, খেজুর গাছ হতে পারে, আমি আমার বন্ধুর বাড়ি থেকে সরস্বতী পুজোর খাবার দাবার খেয়ে রাত্রেবেলা আমার বান্ধবী আবার আমাকে ছাড়তে এসেছিল, ওর সাথে এসেছিলাম, ওর ছেলেও ছিল সাথে। এবার আমার বান্ধবীর আমি এসেছি, আমার সাথে কি মিষ্টি বা এই টাইপের কোনো খাবার? হ্যাঁ 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 হ্যাঁ, পুরো প্রসাদ ছিল, মিষ্টি তো ছিল। হ্যাঁ, এবার আমি যেই বাড়িতে এসেছি, লং স্টোরি শর্ট করি, যেই বাড়িতে এসেছি না ইন্দ্র, আমার বান্ধবীর ছেলেটার খুব কেক খেতে ইচ্ছা হচ্ছে। ও খুব কাঁদছে। আমি তখন ওকে বললাম তুই বস, আমি যাই কেকটা নিয়ে আসি। যেই আমি কেকটা আনতে গেছিলাম, মানে ইটস ট্রু, মানে ওই আমি মানে কি বলবো, আমি এখনো তাদের সেই বাড়ি, তাদের পারমিশন নিইনি বলে সে বাড়ির নামটা বলবো না, বাট যারা নাকতলার ওই পাড়ার শুনছেন তারা সকলেই জানেন যে কি হয়েছিল। আমি যেই বেরিয়ে চলে গেছি, আমি দোকানেও পা দিইনি, আমার বান্ধবী আমাকে ডাকতে শুরু করেছে যে তুই কোথায়, তুই কোথায়। আমি তখন বললাম যে আরে সবরই আমার বান্ধবী। আমি যে শোন না, আমি আসছি। বলছে না তুই এক্ষুনি। আমি বললাম যে এক্ষুনি মানে, বলে কি না তুই এক্ষুনি। এবার আমি যেই গেছি, আমার মা ছিল না তখন, আমার মা বাইরে ছিল। আমি গেছি, আমি যাওয়ার সাথে সাথে ও ছেলেটাকে নিয়ে পারলে দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে চলে যায়। আমি মনে হয় পাগলের মতো অ্যাক্টিভিটিস কেন করছে। ঠিক আছে, পরের দিন ও আমাকে ফোন করে, যতটুকু ফোন করে বলছে নাম্রাতা আমার একটা কথা বলি। আমি বল। এবার বলছে যে তুই হাসবি না তো? আমি বলছি না বল। তাহলে বিশ্বাস কর, তুই গেলি, যাওয়ার ঠিক 5 মিনিটও হয়নি, আমি দেখলাম যে তুই ঢুকে মানে আমাকে এইভাবে দেখতে দেখতে পুরো রান্না করে গেলি, তুই কেকটাকে ওপেন করছিস। আমি যখন তাকিয়ে তোকে বলছি যে ওমা ঘরে তো ছিটকিনি লাগানো, তুই ঢুকলি কোথা থেকে, তুই কলিং বেল দিন না ঢুকলি কোথা না, বলে কি জানিস তো আমার দিকে ঘাড় কাত করে তাকিয়ে পুরো হাসলো। আমি দেখলাম তুই হাসছিস। এবার আমার না ভয়ে আমি আমার গুরুনাম জাপ করলাম। তারপরে আমি চোখটা যখন খুললাম কিছু ছিল না। আমার জাস্ট মানে ওকে যখন আমি দেখেছিলাম, বিশ্বাস করো ও যখন আমাকে এই কথাটা বলেছে আমি এত হেসেছিলাম। আমার মনে হচ্ছে যে আমি তখন ভাবতাম কি বলতো, লুকিয়ে লুকিয়ে তো কোনো নেশা করেছে। আমি তো এসব বিশ্বাস করি না।
আই ওয়াজ লাইক যে কি বকছে পাগলের মতো। আমি তখন ওকে বলেছি এই সবই মানে যা হয় যে তুই কি মানে মাথা ব্যথা কি খারাপ হয়ে গেছে, কি বকছিস এসব, আমাদের বিশ্বাস কর। কিন্তু ট্রুলি এটা পুরো ইলেকট্রিক্যাল আলোতের মধ্যেই তো একদম ট্রুলি মানে বাড়িতে আলো ছিল, সব ছিল। ওনা যখন বেরিয়ে গেছিল না ইন্দ্র, ওনা পাগলের মতো মানে বাচ্চাটাকে নিয়ে পারলে উড়ে চলে যায়। তারপর কিছুক্ষণ মানে কিছুদিন পরে, 3-4 দিন বলতে পারি না আমি তোমাকে বলিনি, হ্যাঁ মানে আমি তোমাকে বলিনি, তাহলে তুমি বুঝতে পারবে। কিছুদিন পর থেকে আমার খালি মনে হতো আমার রান্নাঘরের জানলার পাশ থেকে আমার কেউ দেখছে, আমার কেউ দেখছে। আমি খালি মাকে বলতাম ও মা আমায় কেউ দেখছে। মা যা হয় মা বলছে তুমি কি বিশ্ব সুন্দরী যে তোমাকেই লোকে দেখবে, যা হোক। তারপর আমি সেইটাকে আমার ঘরে দেখতে পেতাম। আমি দেখতে পেতাম একটা ঝাঁকড়া ঝাঁকড়া চুলালা একটা এরকম মানে একটা আলখাল্লা একটা অভয়ব। ও একটা আমার সোফা ছিল মানে তোমার কার্লি কার্লি হেয়ার। আমি ওকে ম্যানিফেস্ট করতে চাই না, মানে আমার যাওয়া একদম আলখাল্লা যেরকম ফকিরা পরে, একদম কালো। মানে আমি না ওকে স্মোক ফর্মে দেখতাম। আর আমি দেখতাম আমাদের একটা সোফা ছিল আগেকার দিনে, যেরকম সোফাটা হতো ওরকম সোফার কর্নারে বসে খালি আমাকে দেখতো। ইন্দ্র রাত্রেবেলা না নাকতলায় আমি যেখানে থাকতাম যত কুকুর থাকতো না, আমি না ব্যালকনিতে এরকম দাঁড়াতাম। সামনে একটা আমাদের মানে পাশের বাড়িতে একটা আম গাছ ছিল। আমি রাত্রেবেলা শুধু ওই দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকতাম। রাত্রে 12টা থেকে ভোর 4টে অবধি আমি ওখানেই দাঁড়িয়ে থাকতাম। কোন দিকে? ওই ব্যালকনির মধ্যে। আমাকে কেউ কিছু ছিল না, আমি ওইরকম ভাবে আম গাছের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকতাম। আমি জানি না কি ছিল, আমি তোমাকে কিছু এক্সপ্লেন করতে পারবো না, আমিও জানি এক্সপ্লেনেশনটা করতে পারবো না। মানে আমাকে যে ঠিক করেছে তার বারণ আছে, আমি ওই দিকের জন্য যাইও না, মানে আমি নাকতলার ওই জায়গাটাতেই যাই না। ওখানে না পাহারা যারা দিত তারা পাহারা দেওয়া বন্ধ করে দিল। মানে আগেকার দিনের রাস্তায় তো পাহারা চলতো, ওরা না ওখানে না রাত্রেবেলা সিটি বাজাতো, কিন্তু বিশ্বাস করুন ওইটুকু জায়গায় আসতো না। আর যত পাড়ার কুকুর পাগলের মতো, মানে লাস্টে পাড়া থেকে ওই কুকুরদের যে নিয়ে যায় ওরকম ফোন করে পাগলের মতো চিৎকার। মানে ওই আমার ওই সেকেন্ড ফ্লোরের দিকে তাকিয়ে আমি ওরকম দাঁড়িয়ে আছে চিৎকার। আমার মা আমাকে 3 বছর বাড়ির বাইরে বার করতে পারেনি, তুমি এটা জানো। কোথাও পুজো বাড়িতে নিয়ে যেতে পারিনি, মানে শুকিয়ে যাওয়া। আমি যখন মডেলিং করতাম আমি তখনও এত রোগা ছিলাম না। আমি শুকিয়ে গিয়ে না আমি পুরো বেডে, আমি সকালবেলা এরকম বেডের মধ্যে পড়ে থাকতাম চোখ বন্ধ করে। ঠিক রাত্রেবেলা 12টার আগে আমার খাওয়া দাওয়া কিছু ছিল না। রাত্রেবেলা যে 12টা বাজে আমি চোখটা খুলতাম, একেবারে বালকনিতে দাঁড়িয়ে থাকতাম। এই পুরো জিনিসটা আমাকে ছাড়ানো হয়। যখন ছাড়ানো হয় তখন একদম ভোর 4:30 ব্রহ্ম মুহূর্তের একদম ওই সময়টা বাড়ি থেকে বার করা হয়। ওই যে আমি বাড়ি থেকে বেরিয়েছি, আর আজ অব্দি আমাকে যারা মানে আমাকে ভালোভাবে উনি রিলিজ করিয়েছেন, উনি আজ অব্দি আমাকে বলেছিলেন যে জীবনে নাকতলায় যাবে না, মানে মরে গেলেও ওই গলির মধ্যে ওইখানে তুমি পা দেবে না। মানে ওটা একটা কোনো একটা কিছু ছিল যার বিয়ে হয়নি বা কিছু না, ওই সব ফ্রিকোয়েন্সিতে মানে আমার এত বছরের কথা মনে নেই। উনি বলেছিলেন যে আমি ওনাকে মানে আমরা বলি না যে কখনো ঘুমের চোখে কেউ কিছু ডাকলে হ্যাঁ বলবেন না, বা হ্যাঁ আমি আসছি, হ্যাঁ আমি যাচ্ছি বলবেন না। মানে আমি অ্যাকসেপ্ট করছি, মানে যে কোনো এনার্জি সেটা গুড হোক ব্যাড হোক, যতক্ষণ না আপনার অ্যাকসেপ্টেন্স পাচ্ছে ততক্ষণ সে নিজের কিছু করা স্টার্ট করে না। তারা নানা রকমের ক্রিয়া করে আপনার অ্যাকসেপ্টেন্স দেয়। ভয় পাওয়াটাও মনে হচ্ছে অ্যাকসেপ্ট করা। তো সবই কোনোভাবে ঘুমের চোখে ওকে অ্যাকসেপ্ট করেছিলাম। তো আমার ও সূক্ষ্ম বডিতে ও আমার সাথে হাজব্যান্ড ওয়াইফের মতো বসবাস করত, আর ও আমাকে সেটা যাবে না। মানে ওই এনার্জিটা আমাকে নিজের ওয়াইফই ভেবেছিল, মানে আমি ওর ওয়াইফই ছিলাম এরকম ভাবে। বলছে তুমি যদি জীবনে ওখানে যাও, উনি আমাকে না করে দিয়েছিলেন, বলেছেন তুমি যদি জীবনে ওই গলিতে যাও তোমাকে কেউ বাঁচাতে পারবে না, পৃথিবীর কেউ না। আজকে হয়ে গেল 7-8 বছর আমি ওই গলিতে আর চাই না, জীবনে বলতে হবে না। হ্যাঁ মানে যাই হোক, এটা একটা আপনাদের বললাম। সত্যি প্রজেকশন হয়, সেটা নানা রকমের অ্যালাইনমেন্টের ওপরে বেস করে হয়। পৃথিবীতে অনেক কিছুই আছে। এবারে আমি যেটুকু ওর ঘটনা শুনে যেটুকু বলতে পারবো বা ওর সামনে বসে যেটুকু আমার যতটুকু এনার্জি এক্সপিরিয়েন্স আছে, এটা একটা এয়ার এলিমেন্টের একটা এন্টিটি বলি আমরা। আমি খুব কষ্টে ছিলাম, এনার্জি ফিল্ডে ছিল। কোনো কারণে ওর বডি ডবল করে কন্ট্যাক্ট করেছিল। এই এন্টিটিগুলোর আমি একটা বড় ক্যারেক্টার দেখেছি। ফার্স্ট টাইম যখন ও অ্যাটাক করে বডিকে কপি করে নেয়,
বডিকে কপি করে একটা এই যে ইন্ডিকেশনটা ওর বান্ধবীকে যে দিয়েছিল, এটা ফার্স্ট ইন্ডিকেশন ছিল। তখনই বোঝা উচিত যে এনার্জির মধ্যে জানাচ্ছে যে বডি ডাবল মানে একটা, এটা কিন্তু ওর অরিজিনাল বডি না, এটা একটা প্রতিচ্ছবির মতো। দেখে নর্মাল মানুষ এর ডিফারেন্স বুঝতে পারবে না, কিন্তু যারা এনার্জি নিয়ে কাজ করে আমরা জানি যে কী করে এটা ডিফারেন্স করতে। হ্যাঁ, তো কি দেখতে হয়, তো এইটার জন্য বডি ডাবল করেছিল। এবং এনার্জিটা আমি ওর সাথে যতক্ষণ কথা বললাম এখনো অ্যাক্টিভ, খুব হাইপার অ্যাক্টিভ হয়ে আছে। আমি সেই জন্য বললাম যে তুমি কথাটা এখন আমি জানি নাও আই নো হাইপার অ্যাক্টিভ হয়ে আছে। হ্যাঁ, মানে ওই এনার্জি এখনো আমার খোঁজে, মানে আমি এখনো ওর ঝলকটা যখনই আমি রাত্রিবেলা দেখি মানে আসে, মানে আমাকে এখন আরো কেন কন্ট্যাক্ট করতে পারে আপনাদের বোঝার জন্য বলি। আমি নিজে এনার্জি ফিল্ডে আছি, আমি এত কাজ করি, আমার সহস্রার খোলা থাকে, আমার অরা অনেক মানে ব্রড থাকে। কেননা আমি এখন যতক্ষণ এই পডকাস্টে আছি, যারা আমায় দেখছি, ইনফ্যাক্ট আমার এখানে যারা আছে প্রত্যেকে হিল হচ্ছে। মানে আমার সাথে কথা বললেই হিল, ওইভাবেই আমাদের আফার্মেশন দেওয়া থাকে হিলার্সদের, মানে প্রত্যেকে হিল হচ্ছে আর প্রত্যেকে হিল হবে যতক্ষণ এই পডকাস্ট দেখবে। আর এইভাবে আফার্মেশন প্রত্যেকটা হিলার দেয়। তো সো এখন আমি যেহেতু এনার্জি কন্ট্যাক্টে রয়েছি, যেহেতু আমার সূক্ষ্ম বডি থেকে আমরা যখন ধ্যান করি বেরোই বা আমরা রাত্রিবেলা যখন শুয়ে আমাদের প্রত্যেকের সূক্ষ্ম বডি বেরিয়ে যায়, তো সো আমাদের আরও বেশি হয় ওই এনার্জি। এখন কোনো কারণে ও ওটাকে কানেক্ট করে, ও আমাকে মেসেজ পাঠায়, ও জানে, ও বুঝতে পারছে যে আমি এখন ওরই রকম বা ওরকম টাইপের কোনো একটা ফিল্ডে আছি, তো ওই জন্য আমাকে মেসেজ পাঠায়। আমি এই মেসেজটা প্রথম পাওয়া শুরু করি যেদিন আমি প্রথম এনার্জি দেখতে পাওয়া শুরু করি, তখন থেকে আমি মানে বুঝি যে আমাকে যখনই ও মেসেজ পাঠায় আমাকে মানে কেউ আমি সত্যি তো আমার কেউ নয়, মানে না ও আমি ওকে কোনোদিনও চিনি না, জানি না, ও আমার লাভার না, আমার হাজব্যান্ড, অলরেডি আমি ম্যারিড, আর আমি একজন মানুষ, আমি ওর অস্তিত্বকেই মানে অ্যাকসেপ্টই করি না। আর ও আমাকে ঘুমের চোখে অনেকবার আমাকে মেসেজ পাঠিয়েছে। আমি হর হর মহাদেব, মানে আমার এটা খুব ভালো গুণ, তুমি জানো আমি ঘুমিয়ে থাকি, আমি অন্য জগতে থাকি। আমি যদি নেশাতে মানে একদম নেশা মানে হচ্ছে ক্লিয়ার করি, আমরা মেডিটেশন করি, একটা অন্য ট্রান্সে থাকি। মানে আমার যারা খুব ক্লোজ তারা আমাকে রাত্রেবেলা ডাকে না, বিকজ অফ দ্যাট আমি ট্রান্সে চলে যাই। তো ট্রান্সে থাকি, যাই থাকি না কেন, আমি যদি অজ্ঞানও থাকি, ওম নমঃ শিবায় আমার সবসময় চলে। আর এখন ওম গৌরী শঙ্করায় নমঃ আমার সবসময় চলে। আমি যখনই এরকম কিছু দেখেছি যে আমাকে কন্ট্যাক্ট করছে, আমার অটোমেটিকলি আমার মহাদেব, বাবা ভৈরবের নাম চান্টিং হয়। তো সেখান থেকে দাঁড়িয়ে কোথাও কেউ ফ্রিকোয়েন্সিটা দিতে পারছে না। আমি একটুখানি ওইদিকে যেতাম, মানে ফুল টুল কিনতে বা কিছু গাছ ফাছ কিনতে, এখন তাও যাই না। কেননা সেদিনকে যখন আমি বাঘাযতীন থেকে যখন মানে ওই নাকতলার মানে বাঘাযতীনের পরে মানে পাটুলিটার ওই বাস স্ট্যান্ডের ওখান থেকে আসতে গিয়ে আমি ওর এত হেভি ফ্রিকোয়েন্সি আমি বুঝতে পেরেছিলাম, আমি সেদিনকে ঠিক করে নিয়েছিলাম না আমি আর এই পেছনের রাস্তাতেও আসবো না। তো হ্যাঁ হয়। আর যাদের একটু অরাটা খুব প্রত্যেকের শরীরে একটা স্মেল হয়, আমার সেই স্মেলটা খুব হাই, আর এখন আরও হাই হচ্ছে, যেটা বেশি বুঝতে পারে পশু পাখি আর এইরকম এনার্জি ফর্মে যে সমস্ত এন্টিটিসরা থাকে। তো আমার অরা লক থাকে, ওর জন্য বুঝতে পারে না, বাট ও আমাকে মেসেজ পাঠায়, এখনো পাঠায় না বলাই ভালো। আমি কল করছি ওকে, ক্যান্সেল। মানে ইন্দ্র এটা না ইয়ার কি নয়, মানে আমি যে পেনটা থেকে বেরিয়ে এসেছি আর এখনো যখন দেখি যে আমাকে মেসেজ পাঠাচ্ছে বা ওটা একটা ভাইব্রেশন, ওটাই ফ্রিকোয়েন্সি থাকে, বাট আমি সঙ্গে সঙ্গে যে কোনো জায়গায় ভাইব্রেশনসের ইন্টারাকশনস মানুষের সাথে প্রতি মুহূর্তে প্রতি জায়গায় হচ্ছে। কেউ বেশি রিসেপটিভ হয়ে যায়, কারোর ক্ষেত্রে ভোর্স দিয়ে হয়ে যায়, কারোর ক্ষেত্রে অ্যাট্রাকশন হয়ে যায়, বিভিন্ন টাইপের কারণে ক্রস অ্যান্ড কনসের জন্য এই করে। এবারে এদের নর্মাল ক্যারেক্টারটা আমি একটুখানি আজকের মতো এক্সপ্লেনেশন করে দিচ্ছি। প্রথমে এরা করবে বডি ডাবল, তারপরে যে কোনো জায়গা চিড়ে বা কেটে বা আঁচড় দিয়ে মানুষকে ভয় পাওয়ানোর চেষ্টা করবে। একবার তার ঘুম ভাঙিয়ে ঘুমের মধ্যে যদি স্বপ্নের মধ্যে ঢুকে গেল, তখন সেই মানুষের উপর প্রভাবিত করা খুবই ইজি হয়ে যায়। এটা আমার যত পড়াশোনা, আমার যত স্টাডি, সেইটুকু থেকে আমি জানতে। অফকোর্স ইন্দ্র, আমরা যতক্ষণ দেখো আমাদের কি বলা হয়, আমরা যখন কাজ করি আমরা কি নিই, মানে আমরা আমাদের ক্লায়েন্টকে কি বলি, আপনি কি আমাকে অ্যালাউ করছেন, আমি কি আপনার কাজটা করব?
যখন ও আমাকে হ্যাঁ বললো, মানে ওর কনসিয়াস, সাবকনসিয়াস, আনকনসিয়াস, ইভেন কি 5টা বডি, মানে আমাদের 5টা বডি আমাদেরকে হ্যাঁ বলে দিল, তারপরে গিয়ে আমরা হিলিংটা পাঠাই। এবার অবভিয়াসলি একটা এনার্জি, ওরা কোনো নেগেটিভ এনার্জি, সেটা ভূত প্রেত যাই হোক, মানে আমাদের নর্মাল লেম্যানের ভাষায় ভূত প্রেত, এবার ভূত প্রেতও যখন তোমাকে তোমার কাছে আসে বা কোনো এনার্জি যখন তোমাকে প্রজেস্ট করতে চায় বা তোমার সাথে ইন্টারাকশন করতে চায়, তাদেরও অ্যাকসেপ্টেন্সের দরকার। তখনই তো নেগেটিভ এনার্জি এই অর্থে ভাবে অ্যাকসেপ্টেন্স নাও নিতে পারে। ওরা যেটা, আমার যেটুকু প্রসেস আছে, ওরা গায়ে একটা আঁচড় দেবে, রাতে ঘুমোতে দেবে না, তারপর ঘুমের স্বপ্নের মধ্যে আসবে, স্বপ্নের মধ্যে এসে ওরা ক্যামোফ্লেজ করবে। ওরা কিন্তু যেই অর্থে কথা বলবে সেই অর্থে কথার মিনিং হবে না। ওরা কিন্তু কাউকে ডাইরেক্টলি ইন্টারাকশন করে চাইবে না। ওরা একটা বলবে আপনি আমাকে একটা অমুক জিনিসের ফল খাওয়াবেন, এবারে সে ভাবলো স্বপ্ন দেখছে, হ্যাঁ ফল খেয়ে নিন। এবার ধরুন যাকে স্বপ্ন দেখাচ্ছে তার ঠাকুমা দিদিমা কারণ যে কোনো কারোর গ্রুপে সে কমিউনিকেট করলো, ইয়েস করে দিলে এখানে কমিউনিকেশন ক্লোজ। যাই হোক ইন্দ্র, খুব ভালো লাগলো আমাদের কনভারসেশন। আই থিঙ্ক আমার প্রত্যেকটা বন্ধুর খুব ভালো লাগবে। এরপর আমার সাথে ইন্দ্রদাকে সবসময় দেখা যাবে, যখন ওর, সবসময় বলাটা ভুল, আম সো সরি, মানে যখনই ওর কাজ বা আমাদের কাজ থেকে যখনই আমাদের মনে হবে যে একসাথে টাইম ম্যাচ করছে, তো ইন্দ্র এবং আমাদের যখনই মনে হবে যে নতুন কিছু আমরা আপনাদের সাথে যখনই শেয়ার করতে চাইবো, কিছু যেরকম নতুন নতুন আমরা ক্লায়েন্ট হ্যান্ডেল করি, নতুন নতুন এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করা এবং সেগুলোকে কিছু মাত্রায় বোঝা, যাতে ভবিষ্যতে আপনারাও যখন কোথাও যাবেন সেখান থেকেও নিজের মতো করে জিনিসগুলো বুঝে সংগ্রহ করে নিজেগুলোকে বোঝার জায়গাটা নিজের উন্নত করতে পারবেন। সেই অর্থে আসবো আমরা আবার, মানে আমি যত পারবো যে টাইম যাতে ম্যাচ হয়। অ্যান্ড ডিসেম্বরের আগে একটু ইরেগুলার থাকবোই, আপনাকে শুরুতেই বলেছি, একটু ক্ষমা করে নেবেন। এরপর চেষ্টা করবো আমি আর ইন্দ্রদা একসাথে আসার। যদি একসাথে নাও আসি, যেমন আমার কাছ থেকে অনেক ছোট ছোট টিপস আপনারা পান, অনেক রেমেডি পান, তেমনি ইন্দ্রদাও আপনাদের সাইকোলজিক্যালি, উনি খুব ভালো সাইকোলজিস্ট, উনি হিলিং করে সাইকোলজিতে, উনি ভালো। ওনার তোমার স্ট্রিমটা একটু বলে দাও তাহলে। আমার স্ট্রিম বেসিক্যালি হিপনোথেরাপি, রেকি, এই দুটোতে আমি এখন আপাতত কাজ করছি। আর বাকি আমার পার্সোনাল স্টাডিজ হিসেবে আমি বিভিন্ন রকম জিনিসগুলো নিয়ে স্টাডি করি, যে কিভাবে এনার্জি কাজ করে, এনার্জি ফিল্ড কী করে কাজ করে, কোথায় কাজ করে না, কীভাবে এরা কমিউনিকেশন করে, কী করে ডিসকানেক্ট করে, সব কিছু দিই। তো এই নিয়ে আমার পড়াশোনা আছে। তো আপনাদের যাদেরই মনে হবে ইন্দ্রকে কন্ট্যাক্ট করতে হবে, আপনাদের নিচে আমি দিয়ে দেবো নাম্বার। অ্যান্ড হিপনোথেরাপিতে ইন্দ্র খুব ভালো, কন্ট্যাক্ট করুন, খুব ভালো লাগবে ওর সাথে কাজ করে। আর আমরা তো জয়েন্ট ভেঞ্চারে অনেক কাজ করছি, আর একটা সারপ্রাইজ আছে বললাম, সেটা আপনারা আফটার ডিসেম্বর জানতে পারবেন, সেখানেও ও আছে। তো চেষ্টা করবো অনেক কিছু জানার। তো আজকের মতো বিদায় নিচ্ছে, এমনি অনেক লং হয়ে গেছে। খুব ভালো থাকবেন, খুব ভালো রাখবেন। দান আমরাতা শোয়ের একটাই স্লোগান, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, অ্যাক্ট পজিটিভ। নমঃ পার্বতী পতে, হর 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 মহাদেব, হর হর মহাদেব।